বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কলাম নিয়ে আলোচনা করব। কলাম অ্যাকচুয়ালি আর স্ট্রাকচার অফ কম্প্রেসিভ মেম্বার। এরা হচ্ছে কম্প্রেসিভ মেম্বার অলওয়েজ। কম্প্রেসিভ মেম্বার কলামকে তার লেন্থ বা সিলিন্ডারনেস রেশিওর উপর বেস করে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লং কলাম, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কলাম, একটা হচ্ছে শর্ট কলাম বা কম্প্রেসিভ ব্লক। ব্লক আজকের টপিকসে আমরা লং কলামকে শুধু ইনক্লুড করব। নেক্সট টপিকসে আমরা ইন্টারমিডিয়েট কলাম নিয়ে আলোচনা করব, আর কম্প্রেসিভ ব্লক নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল। ওকে, সো আমরা কলাম নিয়ে যখন আলোচনা করব তখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বাকেলিং এবং হচ্ছে ক্রিটিক্যাল লোড। দুটা জিনিস আমাদের জানতে হবে খুব ভালোভাবে। একটা হচ্ছে বাকেলিং and then second topic is critical load. প্রথমে বাকলিং কি জিনিস সেটা সম্পর্কে একটু আমরা আইডিয়া নিই। আমাদের বিমের যদি কথা একটু মনে করে থাকি, যে আমাদের এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, সাপোজ সিম্পলি সাপোর্টেড বিম। যদি এটার উপর লোড অ্যাপ্লাই করা হয় তাহলে এই লোড আমরা তখন বলি বিমটা বেন্ড হয়ে যায়, তার অরিজিনাল পজিশন থেকে শিফট হয়ে যায়, নতুন পজিশন গেইন করে। ওকে, সো ইলাস্টিক কার্ভে যে চেঞ্জটা, এটাকে বলি আমরা এই পয়েন্টের ডিফ্লেকশন ডেল। সো এটাকে বলি আমরা বিমের ক্ষেত্রে হয় বেন্ডিং, বিমের ক্ষেত্রে হয় বেন্ডিং। ঠিক একইভাবে কলামের ক্ষেত্রে, সাপোজ আমাদের এখানে একটা কলাম আছে, আমি কলামকে লাইন আকারে দেখাচ্ছি, অর্থাৎ জাস্ট কলামে ইলাস্টিক কার্ভটা দেখাচ্ছি, আর কিছু দেখাবো না। সো কলামের উপর যদি আমরা লোড অ্যাপ্লাই করি, সাপোজ এই কলামের উপর আমরা লোড অ্যাপ্লাই করতেছি, এখানে ভার্টিক্যালি মুভেবল একটি পয়েন্ট আছে, আর এখানে একটা হিঞ্জড এন্ড আছে। হিঞ্জড এন্ড মানে এই পয়েন্টের সাপেক্ষে আমার কলামটা রোটেট করতে পারবে, বাট পজিশন চেঞ্জ করতে পারবে না। ওকে, এবার আমি যদি লোড অ্যাপ্লাই করি, আমাদের যে কলামটা আছে এই কলামটা ব্যাকা হয়ে যেতে পারে সার্টেন লোডের কারণে। তা কলামটা যখন ব্যাকা হয়ে যাবে তখন আমাদের লোডটা থাকবে, তো ব্যাকা হয়ে যে নতুন পজিশনে আছে, তো আগের পজিশনের ভিতরে এই যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় কলামের বাকলিং। এটাও কলামের ডিফ্লেকশন আমরা বলতে পারি, কিন্তু কলামের ক্ষেত্রে বেন্ডিং হয় না, কলামের ক্ষেত্রে হয় বাকলিং। তো এটাই হচ্ছে বেন্ডিং আর বাকলিং এর ভিতরে পার্থক্য। এবার আসা যাক ক্রিটিক্যাল লোড। ক্রিটিক্যাল লোডটা কি জিনিস? এই ক্রিটিক্যাল লোডটা বুঝতে গেলে আমাদের কলামের আইডিয়াল ক্যারেক্টার স্ট্রাকচার যেটা, সেটা একটু চিন্তা করতে হবে। আমরা এখানে একটা কলামের আইডিয়াল স্ট্রাকচার রাখবো। কলামের আইডিয়াল স্ট্রাকচার আঁকার জন্য আমরা দুইটা কলাম নিব। এটা একটা কলাম, রিজিড বার কলাম না বলে আমরা রিজিড বার বলবো। আরেকটা রিজিড বার হচ্ছে এখান থেকে এখানে, এবং এই যে দুইটার যে সংযোগ স্থল, এখানে একটা পিন জয়েন্ট আছে, এবং এখানে একটা স্প্রিং আছে, রাউন্ড স্প্রিং এটা। সো আর একইভাবে এখানে ভার্টিক্যালি মুভেবল একটা পোর্শন আছে। একইভাবে নিচের এন্ডে এখানেও একটা সাপোর্ট আছে। সো এটাকে আমরা বলতে পারি এখানে হিঞ্জড সাপোর্ট, সো বোথ এন্ড হিঞ্জড। এটার এই এন্ডটাও হিঞ্জড, এই এন্ডটাও হিঞ্জড অবস্থায় আছে। যাই হোক, তো এখানে আমরা কলামের উপর লোড অ্যাপ্লাই করব, পি লোড। আমাদের এই টোটাল কলামের এটুকের লেন্থ আমরা ধরবো, অর্থাৎ পিন পর্যন্ত লেন্থটা ধরবো L/2
একটু খেয়াল করে রাখতে হবে আমাদের। এটা ধরবো L/2, তো টোটাল লেন্থটা আসলে L। ওকে, এই পয়েন্টটা হচ্ছে এ সি, অর্থাৎ যেখানে পিনটা আছে সি, আর একটু হচ্ছে বিসি। সো এসি এবং বিসি উভয়ই হচ্ছে আমাদের এসি অ্যান্ড বিসি, both are rigid bar, both are rigid bar, ওকে, both are rigid bar। এবং পিটা হচ্ছে এখানে অ্যাক্সিয়াল লোড, পি অ্যাক্সিয়াল লোড। একটু খেয়াল করতে হবে, আমি জাস্ট যেহেতু কলামটাকে এক লাইন দিয়ে দেখাইছি, আসলে কলাম তো লাইন হওয়ার কথা না, কলাম সাধারণত এইভাবে হবে। এখানে এটার এক্সাক্ট পিকচারটা যদি আমরা আঁকতাম তাহলে এটার ছবিটা অনেকটা এরকম হইতো। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই এসি হইতো, আর এটা হচ্ছে বিসি হইতো। আমি জাস্ট মাঝখানে সেন্টার লাইনটা টানছি, আঁকার সুবিধার জন্য। ওকে, তো আমাদের যে লোডটা আছে, পি লোডটা সরাসরি সেন্ট্রয়েড বরাবর হইতে হবে। পি লোডটা অবশ্যই সেন্ট্রয়েড বরাবর হইতে হবে, কারণ সেন্ট্রয়েড বরাবর না হইলে এক্সেন্ট্রিসিটি তৈরি হইতে পারে, আর যেটার কারণে আমাদের ক্রিটিক্যাল লোডের ক্যালকুলেশন থেকে শুরু করে কলামের সকল ক্যালকুলেশনে নতুন ঝামেলা ক্রিয়েট হইতে পারে। সো এই ঝামেলা দূর করার জন্য প্রথমে বলে দিচ্ছি আমাদের লোডটা অবশ্যই সেন্ট্রয়েড বরাবর কাজ করবে। সো আমরা এখানে যদি পি এর ভ্যালু বাড়াইতে থাকি, তাহলে একটা সময় সি পয়েন্টে, যেহেতু এটা পিন জয়েন্ট, সি পয়েন্টের সাপেক্ষে এসি এবং বিসি বার যে আছে এরা রোটেট করা শুরু করবে, এবং সামথিং এটা রোটেট করবে অল্প অ্যামাউন্টে। রোটেট করে যে পজিশনটা হবে, আমরা যদি সেটা একটু আঁকি, এটা এটা এখানে আগের মতোই সবকিছু থাকবে। তো আগের সিচুয়েশনটা ছিল এরকম, এখানে নতুন একটা অ্যাঙ্গেল হয়েছে থিটা, এখানে নতুন একটা অ্যাঙ্গেল হয়েছে থিটা। মনে রাখতে হবে থিটার অ্যামাউন্টটা খুব ছোট, কারণ আমাদের এই ডিস্টার্ব পজিশন, এটা হচ্ছে ডিস্টার্ব পজিশন, এটা হচ্ছে ডিস্টার্ব পজিশন, কারণ এই পজিশনে শেষ ইনিশিয়ালি ছিল না। ইনিশিয়ালি যেহেতু স্ট্রেইট ছিল, এটা ডিস্টার্ব পজিশন। এই ডিস্টার্ব পজিশনে আমরা যদি এখানে তখন লোড থাকবে পি, এবং এটা সি এবং এটা বি, এবং আমাদের স্টিল কয়েলটা থাকবে এভাবে। ওকে, সো আমাদের যে লোডটা আছে পি, এই লোড পিটা যাবে আমাদের ডিস্টার্ব পজিশনটাকে আরো ইনহ্যান্সড করতে, অর্থাৎ সি পয়েন্টের ডিফ্লেকশনটা আরো বাড়াইতে যাবে। অন্যদিকে আমাদের স্প্রিং এর ভিতরে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। এখানে আরেকটু বলে নেওয়া ভালো যে এটা আসলে আইডিয়াল স্ট্রাকচার অফ কলাম। অরিজিনাল কলামের বেন্ডটা সকল জায়গায় ধরেই হয়, কিন্তু এখানে আসলে বেন্ডটা জাস্ট সি পয়েন্টে হবে, এবং পুরা কলামের যে ইলাস্টিসিটি এটা সি পয়েন্টে জমা হয়ে রয়েছে। সো এটা আসলে অরিজিনাল কলামের সাথে ফুললি কম্পেয়ার করা যাবে না, বাট আমাদের বাকলিং এবং ক্রিটিক্যাল লোড বুঝতে এটা সহায়তা করবে। সো আমাদের সি পয়েন্টে শুধু ইলাস্টিসিটিটা জমা হয়ে রয়েছে। সো এই সি পয়েন্টে ইলাস্টিসিটি জমা হওয়ার কারণে সি পয়েন্টে একটা মোমেন্ট তৈরি হবে, যে মোমেন্টটা চাবে আমাদের কলামটাকে আবার ঠিক আগের সিচুয়েশনে ফিরে আনতে। সো এখানে আমরা দুইটা বিপরীতমুখী মোমেন্ট দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাপ্লাইড লোডের কারণে মোমেন্ট, যেটা হচ্ছে সি পয়েন্টটাকে আরো এদিকে নিয়ে যেতে যাবে, আর আমাদের স্প্রিং এর ভিতরে যে মোমেন্টটা তৈরি হবে রেজিস্টিভ মোমেন্ট, সেটা চাবে সি পয়েন্টকে তার আগের পজিশনে নিয়ে যেতে। এবং একটা ভ্যালুতে, লোডের একটা ভ্যালুতে এই দুইটা মোমেন্টের ভ্যালু ইকুয়াল হয়ে যাবে, ইকুয়াল এভিরেমে থাকবে, এবং সেই লোডের যে ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে ক্রিটিক্যাল লোড। ওকে, এখন আমরা মনে করি আমরা সেই ক্রিটিক্যাল লোডটা অ্যাপ্লাই করে ফেলছি। সো আমার এখানে স্প্রিং এর যে রেজিস্টিভ মোমেন্টটা আছে এবং ক্রিটিক্যাল লোডের কারণে যে মোমেন্ট তৈরি হচ্ছে, এই দুটো এখন ইকুইলিব্রিয়ামে আছে। সো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো অফ এসির আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো।
এটুকু হচ্ছে আমাদের আগের মতোই L/2, এটুকু হচ্ছে L/2। তো এগুলো মনে রাখতে হবে। আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো জাস্ট এসির। মনে রাখতে হবে থিটার ভ্যালুটা কিন্তু খুব বেশি বড় না, থিটার ভ্যালুটা খুব ছোট। ওকে, এটা থিটা। আর একটু বলি নি, আমাদের এখানে স্প্রিং এর যে স্টিফনেসটাকে আমরা বিটা আর ধরি। ওকে, সো এটা আমাদের এ পয়েন্ট, এটা সি পয়েন্ট। যেহেতু আমাদের কলামটা ইকুইলিব্রিয়ামে ছিল, সো এটার যে কোনো পোর্শনও ইকুইলিব্রিয়ামে থাকবে। কলামের এই পয়েন্টে আমাদের একটা লোড ছিল, লোডের ভ্যালুটা হচ্ছে পি। তো এই পয়েন্টে আমাদের একটা লোড থাকবে, তাহলে সেম অ্যামাউন্টের ইকুইলিব্রিয়াম করার জন্য পি। এবং এই পি এবং এই পি একটা কাপল তৈরি করবে, যেটা আমরা বলতেছিলাম। এই কাপলটার কাজটাই হচ্ছে সি পয়েন্টকে আরও ডেভিয়েট করে নিয়ে যাওয়া, সি পয়েন্টকে এদিকে নিয়ে যাওয়া, এবং সে কাপলের ডিরেকশন হবে ক্লকওয়াইজ। এটাকে আমরা এম ধরতে পারি। আর আমাদের স্প্রিং এখানে ঠিক এম এর অপোজিটে একটা মোমেন্ট তৈরি করবে, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ একটা মোমেন্ট তৈরি করবে, যেটাকে বলবো আমরা রেজিস্টিভ মোমেন্ট। এটার কাজ হবে সি পয়েন্টটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া। আর আমাদের লোডটা যেহেতু পিসিআর, সো দ্যাটস মিন এই মোমেন্ট এবং এই মোমেন্ট ইকুয়াল হয়ে যাবে এখন। সো আমরা বলতে পারি আমাদের এম আর মাইনাস এম এখানে ইকুয়ালস টু 0 হবে। তার আগে একটু বলে নিই, আমাদের এখানে লেন্থটা হচ্ছে L/2 আর থিটার ভ্যালুটা খুব ছোট। সো আমরা যদি এটাকে একটা কার্ভ ধরি বা একটা স্ট্রেইট লাইন ধরি, কথা একই। সো আমরা একটা স্ট্রেইট লাইন ধরবো, যেহেতু থিটা খুব ছোট, এটা হচ্ছে আমাদের এস ধরবো। সো আমরা যদি রেজিস্টিভ মোমেন্ট স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করি, স্প্রিং এর রেজিস্টিভ মোমেন্ট হবে স্প্রিং এখানে থিটা অ্যামাউন্টে শর্ট হয়েছে, এখানেও থিটা অ্যামাউন্টে শর্ট হয়েছে। যখন স্প্রিং এর যে মোমেন্ট হবে রেজিস্টিভ মোমেন্ট, সেটা হবে বিটা আর ইন্টু 2 থিটা মাইনাস এখানে যে মোমেন্টটা সেটা কাপলের কারণে মোমেন্ট হবে, সেটা হবে পি সি আর ইন্টু হচ্ছে এই লোড এবং এই লোডের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা এস, এটা আর থিটা দিয়ে আমরা বের করব। আর থিটা এখানে আরটা হচ্ছে, এখানে এস কে যদি আমরা লিখি আর থিটা দিয়ে, সো এসটা হবে আর হবে L/2 ইন্টু থিটা। সো আমরা এখানে লিখতে পারি L/2 ইন্টু থিটা ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা পিসিআর এর ক্যালকুলেশনটা করতে পারি, অর্থাৎ পি ক্রিটিক্যাল, সেটা হবে থিটা এখানে 0 হবে না। সো এখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেট যদি করি, সো এটা হবে 2 বিআর না, আসলে এটা 4 বিআর হবে, 4 বিআর বাই হচ্ছে এল। সো এটাই হচ্ছে আমাদের পিসিআর। তবে এটা মনে রাখতে হবে এটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিকের জন্য। আমাদের রিয়েল ক্যারেক্টারিস্টিক এর জন্য পিসিআরটা যদি ক্যালকুলেট করতে চাই, সো আমাদের রিয়েল সিচুয়েশন চিন্তা করতে হবে। সো রিয়েল সিচুয়েশনে আমাদের একটা কলাম এভাবে আছে, বোথ এন্ড হিঞ্জড অবস্থায় আছে, অর্থাৎ পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট পজিশন চেঞ্জ করতে পারবে না, বাট রোটেট করতে পারবে অনেকটা পিন জয়েন্টের মতো। সো আমার এখানে লোড অ্যাপ্লাই করা হবে। সো লোড অ্যাপ্লাই করা হচ্ছে পি লোড। এদিক বরাবর হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস ধরবো, আর এদিক বরাবর হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ধরবো। লোড অ্যাপ্লাই করার পরে এটা আমাদের সামান্য একটু বাকলিং করবে। ওকে, সো এটাকে এখন আমরা একটা বিম হিসেবে চিন্তা করতে পারি, টোটাল ডিস্টেন্স এল, এবং এখানে অবশ্যই যেহেতু আমাদের বাকলিংটা কম হয়েছে, সো এটা বাকলিং হওয়ার পরে প্রজেক্টেড লেন্থটা অরিজিনাল লেন্থের সমানই থাকবে। এরপরে যে বিষয়টা আমরা আসতে পারি সেটা হচ্ছে এখানে যেহেতু এটাকে আমরা একটা বিমের সাথে কম্পেয়ার করতে পারি, সো বিমের ডিফ্লেকশনের ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করতে পারি, যেটা আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডে ইউজ করছিলাম। এটা হচ্ছে ইআই ফ্লেক্সার রিজিডিটি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মোমেন্ট। সো আমাদের এখানে মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। সো আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সেকশন নিব। সাপোজ এই ডিস্টেন্সে যদি আমরা সেকশন নেই, তাহলে আমরা যে পিকচারটা পাবো সেটা জাস্ট এরকম, এরকম। এদিকে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে
এক্স অ্যাক্সিস আমি যে পয়েন্টে সেকশনটা নিয়েছি সেটা সাপোজ এক্স ডিস্টেন্সে আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এটার যে ডেভিয়েশনটা হয়েছে, ডেভিয়েশন না সরি ডিফ্লেকশন, এটাকে আমরা ওয়াই ধরবো। এই পয়েন্টে একটা লোড আছে পি, ঠিক আছে, এইভাবে এই পয়েন্টে লোড থাকবে পি। সো এখানে যে মোমেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে এম ইকুয়ালস টু পি ওয়াই, এবং মোমেন্টটা কাউন্টার ক্লোকওয়াইজ, সো দ্যাটস ওয়াই এটা নেগেটিভ মোমেন্ট। সো আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারি ইআই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি ওয়াই। সো এটাকে যদি আমরা সলভ করি, অবশ্যই মনে রাখতে হবে পিটা কিন্তু এখানে পিসিআর অর্থাৎ ক্রিটিক্যাল লোড। সো এই সব জায়গায় পিসিআর হবে, সিআর, তো এই জায়গাগুলোতে পিসিআর হবে মাইনাস পিসিআর, এটাও পিসিআর ওকে, সিআর ইন্টু ওয়াই। সো আমি যদি এখান থেকে এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করি, তাহলে আমি পিসিআর এর যে ক্যালকুলেশনটা পাই সেটা হচ্ছে পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই হচ্ছে এল ই এর হোল স্কোয়ার, এল ই না এল এর হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে আমাদের এখানে বিমটা আছে হচ্ছে ডাবল এন্ড হিঞ্জড অর্থাৎ বোথ এন্ড হিঞ্জড। এখন আমাদের এন্ড কন্ডিশন চেঞ্জ হইতে পারে, এমন হইতে পারে যে ওয়ান এন্ড হিঞ্জড অ্যান্ড আদার এন্ড ফিক্সড। আচ্ছা, এমন হইতে পারে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, অথবা বোথ এন্ড ফিক্সড হতে পারে। সো এন্ড কন্ডিশনের উপরে আমাদের ক্রিটিক্যাল লোডটা ভ্যারি করবে। এটা ভ্যারি করার জন্য এই সূত্রটাকে আমাদের ইউনিভার্সাল সূত্রতে রূপ দিতে হবে। এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ডেবল যেন না হয় সেটার জন্য ইউনিভার্সাল সূত্রতে রূপ দেব, এবং সেটা হচ্ছে পিসিআর ইকুয়ালস টু পাই স্কোয়ার ইআই, নিচে লিখতে হবে এল ই মিনস ইফেক্টিভ লেন্থ। সো যখন ডাবল এন্ড হিঞ্জ থাকবে তখন ইফেক্টিভ লেন্থ হবে আমাদের কলামের অরিজিনাল লেন্থের সমান। যখন ওয়ান এন্ড হিঞ্জড আর আদার এন্ড ফিক্সড তখন এলই হবে 0.7 এল। যখন ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি তখন আমাদের ইফেক্টিভ লেন্থ হবে 2L, এবং লাস্ট যেটা আমরা বলতেছি এটা ক্ষেত্রে ডাবল এন্ড ফিক্সড, সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ লেন্থ হবে 1/2L। সো এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আমরা লিখছি এখানে এই সূত্রটা, আমরা যদি একটু মনে করে থাকি এই সূত্রটা অনলি ফর স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের প্রপোর্শনাল লিমিটের জন্য। প্রপোর্শনাল লিমিট অধিকাংশ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রপোর্শনাল লিমিট আর yield strength ভেরি ক্লোজ হয়। সো প্রপোর্শনাল লিমিট ইকুয়ালস টু আমরা এখানে yield strength বলবো, yield strength। সো আমাদের কোনো অঙ্কে যদি সিগমা প্রপোর্শনাল লিমিট দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা yield strength হিসেবে কাউন্ট করব। সো আমাদের yield strength পর্যন্ত yield strength পর্যন্ত থাকা অবস্থা পর্যন্ত আমাদের এই সূত্রটা কারেক্ট। যদি এর উপরে চলে যায় তাহলে আমাদের এই সূত্রটা কারেক্ট না, সো আমাদের এই ইকুয়েশনটাও কারেক্ট হবে না। সো আমাদের এই কন্ডিশনটা মনে রাখতে হবে। তো এই কন্ডিশনের উপর বেস করে আমরা যদি এই কন্ডিশনের উপর বেস করে যদি আমরা ডায়াগ্রাম আঁকতে চাই, তার জন্য প্রথমে যে কাজটা করতে হবে পি ক্রিটিক্যাল, এখান থেকে পাই স্কোয়ার আইকে আমরা ভেঙে দিব, সেটা হচ্ছে এ কে স্কোয়ার। আইটা হচ্ছে ক্রস সেকশনের সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, সো এরিয়া ইন্টু কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন এল ই এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি পি ক্রিটিক্যাল বাই হচ্ছে এ, যেটা হচ্ছে আমরা বলতে পারি ক্রিটিক্যাল স্ট্রেস অফ কলাম, ইকুয়ালস টু পাই স্কোয়ার ই, আমরা বলতে পারি এল ই বাই কে এর হোল স্কোয়ার। এই এল ই বাই কে এটাই হচ্ছে আমাদের
স্লেন্ডারনেস রেশিও। এই স্লেন্ডারনেস রেশিও আমাদের ডিফাইন করে দিবে আমাদের কলামটা লং কলাম না ইন্টারমিডিয়েট কলাম নাকি শর্ট কম্প্রেসিভ ব্লক। ওকে, সো আমরা এখানে একটা গ্রাফ আঁকবো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস ভার্সেস স্লেন্ডারনেস রেশিও। সো আমাদের এই বরাবর থাকবে ক্রিটিক্যাল স্ট্রেস পিসিআর বাই এ, আর এই বরাবর থাকবে এলই বাই কে স্লেন্ডারনেস রেশিও। যদি আমরা এই সূত্র অনুযায়ী গ্রাফটা প্লট করি তাহলে আমাদের গ্রাফটা পাওয়া যাবে এরকম, পি কিউ আর। সো এই গ্রাফটার সব পুরো অংশই যদি ইউলার কলাম হবে কিনা এখন সেটা ডিফাইন করার জন্য আমাদের জানতে হবে যে আমরা কোন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছি। সেই ম্যাটেরিয়ালের ইয়ার রেজিস্ট্যান্স সাপোজ এস ওয়াই। সো আমরা এখানে এই বরাবর এস ওয়াই দিব, এস ওয়াই এবং এইটা সেম একক কারণ দুজনই স্ট্রেস। সো এস ওয়াই বরাবর আমরা যদি হরিজন্টাল বরাবর লাইন টানি সেটা কিউতে হিট যদি করে তাহলে আমরা আগেই বলছি আমাদের এখানে আমরা যে সূত্রের উপর বেস করে এই ইকুয়েশনটা আনছি এটা হচ্ছে এই সূত্রটা শুধু প্রপোর্শনাল লিমিট পর্যন্তই। তো এর উপরে গেলে এটা হবে না। সো এর উপরে যদি স্ট্রেস চলে যায় তাহলে সেটার ক্ষেত্রে ইউলারের ফর্মুলা নট অ্যাপ্লিকেবল। সো দ্যাটস মিন আমাদের পি টু কিউ এটা ওয়ার্থলেস, এইটু লাইন আমাদের গ্রাফে কোনো দরকার নাই। সো আমরা এটা মুছে দিব, পি কিউ আমরা রাখবো না। সো আমাদের গ্রাফটা হবে জাস্ট এস ওয়াই কিউ টু আর, এস ওয়াই কিউ টু আর। সো কিউ টু আর ই হচ্ছে আমাদের ইউলার কলাম অর্থাৎ যারা ইউলারের এই ফর্মুলাটা ফলো করবে, এই ফর্মুলা বা তার আবের যে ফর্মুলাটা এই ফর্মুলাটা ফর্ম করবে। সো কিউ এর করসপন্ডিং যদি আমি স্লেন্ডারনেস রেশিওটা বের করি এটা হচ্ছে এলই বাই কে দ্য পয়েন্ট অফ কিউ। সো কারো স্লেন্ডারনেস রেশিও এলই বাই কে এটা যদি গ্রেটার দেন এলই বাই কে কিউ হয় তাহলে সেটা অবশ্যই ইউলার কলাম, আর যদি লেস দেন হয় তাহলে সেটা ইউলার কলাম হবে না। ওকে, এখন এসওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম ম্যাথে আমরা ইউজ করি 200 মেগাপ্যাসকেল। 200 মেগাপ্যাসকেলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি 200 মেগাপ্যাসকেলে করসপন্ডিং এলই বাই কে অর্থাৎ স্লেন্ডারনেস রেশিও কত সেটা আসে 100। সো এটা আমরা ম্যাথে প্রচুর পরিমাণে ইউজ করব। সো স্লেন্ডারনেস রেশিও যদি 100 বড় হয় তাহলে সেটা ইউলার কলাম হবে। সো এবার আমরা একটা ম্যাথে চলে যাব, আমরা এই ম্যাথটা একটু দেখব। আমরা যদি একটু জুম ইন করি, select a lightest W shape that can be used as a column 7 meter long to support an axial load 450 kN with a factor of safety 3. Assume both end hinged and one end fixed and other end hinged. So এখানে দুইটা অঙ্ক, প্রথমটা বলছে both end hinged আর আরেকটা বলছে one end hinged other end fixed। আর এখানে প্রপোর্শনাল লিমিটটা বলছে 200 মেগাপ্যাসকেল যেটা আমরা এসওয়াই হিসেবে ইউজ করব, আর এটা হচ্ছে 200 গিগাপ্যাসকেল। সো আমরা ডাটাগুলো আগে একটু যদি তুলি তাহলে যেটা পাই আমাদের এখানে বলছে লাইটেস্ট ডাব্লিউ শেপের কলামটা সিলেক্ট করতে হবে। ডাব্লিউ শেপের যে কলামগুলো হয় সেগুলো দেখতে ক্রস সেকশন হচ্ছে অনেকটা এরকম হয়, আই এর মতো হয়। ওকে, সো এটা দুইটা এক্সিস থাকে সাধারণত, এক্স না এটা ওয়াই, আর একটা এক্সিস থাকে সেটা হচ্ছে এক্স। বইয়ের পিছনে আমি যে বইটা ইউজ করে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এই বইয়ের পিছনে ডাব্লিউ শেপ, এস শেপ, আই শেপ প্রত্যেকটা টাইপ অফ কলামের জন্য আমাদের radius of gyration about x axis, radius of gyration about y axis, i সব কিছু গিভেন দেয়া আছে। তো সেগুলোর সাথে ম্যাচ করে আমাদের এখানে বের করতে হবে লাইটেস্ট মিন্স আমাদের এখানে যে ক্রস সেকশন এরিয়াটা আছে
এটা সর্বনিম্ন হবে, আমাদের কন্ডিশন ফুলফিল করার জন্য সর্বনিম্ন করতে হবে। সো আমাদের যে ডাটা দেওয়া আছে, আমাদের লেন্থ দিয়ে দিছে এল হচ্ছে 7 মিটার, আমাদের লোড পি, এটা ক্রিটিক্যাল লোড না, কারণ এখানে সেফটি ফ্যাক্টর অ্যাপ্লাই করে তারপরে লোডটা অ্যাপ্লাই করা হয়েছে। সো এটা জীবনও কখনোই ক্রিটিক্যাল লোড হবে না, এটা এত কিলো নিউটন। আমাদের সেফটি ফ্যাক্টরকে আমরা এন ধরবো, এনটা হচ্ছে 3, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এস ওয়াই, আমরা সিগমা পিএল এর বলতে এস ওয়াই লিখবো, সেটা হচ্ছে 200 মেগা প্যাসকেল। এগুলো কমন ডাটা দুইটা অঙ্কের জন্যই, এটা হচ্ছে 200 গিগা প্যাসকেল। ওকে, তো ফার্স্ট অঙ্কের জন্য এ, আমাদের যেহেতু বোথ এন্ড হিঞ্জড, তো এটার জন্য এলই হবে এল অর্থাৎ 7 মিটার। তো প্রথম কাজ হচ্ছে আমাদের পি ক্রিটিক্যালটা নির্ণয় করা। আমরা জানি যে আমরা লোডটা অ্যাপ্লাই করতেছি সেটা হবে ক্রিটিক্যাল বাই হচ্ছে সেফটি ফ্যাক্টর। সো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা ক্রিটিক্যালটা ক্যালকুলেট করতে পারি, সেটা হবে 3 ইন্টু 450 এত কিলো নিউটন, সেখান থেকে পাই আমরা 1350 কিলো নিউটন। ওকে, সো আমরা যখন পি ক্রিটিক্যালটা ক্যালকুলেশন করে ফেললাম, তো এবার আমাদের দেখতে হবে পি ক্রিটিক্যাল ইজ লেস দেন ইকুয়াল ইআই পাই স্কোয়ার বাই এল ই স্কোয়ার। এখন কথা হচ্ছে আমাদের সূত্রে ইকুয়াল দেখছিলাম, লেস দেন কেন দিলাম? লেস দেন এই কারণে দিলাম কারণ অনেক সময় আমরা যদি একটু আগের স্লাইডে যাই, এই স্লাইডে আমাদের এইটুক জায়গায়, শুধুমাত্র এইটুক জায়গায় জন্য পাই স্কোয়ার ই আই এল ই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু পি ক্রিটিক্যাল হবে, কিন্তু আমরা দেখছিলাম গ্রাফটা কিন্তু এর উপরেও ছিল, যেই ভ্যালুটা পাইছিলাম এখান থেকে, কিন্তু পি ক্রিটিক্যাল কিন্তু সেই ভ্যালুগুলোকে নিতে পারবে না, কারণ এস ওয়াই তাকে লিমিট করে দেবে। তো এই পয়েন্টগুলোতে পি ক্রিটিক্যালের ভ্যালু অনেক খানিকটা ডাউন হয়। সো এই কারণে আমরা এখানে লিখছি পি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল দিস অর লেস দেন দিস, কারণ এই পয়েন্টগুলোতে লেস দেন ভ্যালু পাবে পি ক্রিটিক্যাল। সো আমরা চলে যাই, সো এখানে আমাদের এর জন্য লেস দেন ইকুয়াল দিছি। সো আমাদের এখান থেকে আইটা ক্যালকুলেট করতে হবে। সো আই ক্যালকুলেটের জন্য সো আই ইজ গ্রেটার দেন ইকুয়াল পি ক্রিটিক্যাল এল ই এর হোল স্কোয়ার বাই ই পাই এর হোল স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা ভ্যালু লিখি পি ক্রিটিক্যাল 1350 10 টু দি পাওয়ার 3, এল ই হচ্ছে 7 এর হোল স্কোয়ার, ইটা হচ্ছে 200 গিগা প্যাসকেল ছিল অর্থাৎ 10 টু দি পাওয়ার 9, আর পাই এর হোল স্কোয়ার। এখান থেকে যেটা পাই আমরা সেটা হচ্ছে আই ইজ অবশ্যই গ্রেটার দেন অথবা ইকুয়াল 33.3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। কথা হচ্ছে মিলিমিটার এককে কেন গেলাম, কারণ আমরা যদি চার্টটা দেখি আমাদের বইয়ের শেষে, ওইখানে যে কোনো শেপের জন্য দুইটা স্কেল আছে, একটা ইঞ্চি স্কেল একটা মিলিমিটার স্কেল। সো এর জন্য আমরা মিলিমিটার স্কেল আসছি। সো এটা গেল আমাদের একটা ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া। আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া চলে যাব। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের জানি এল ই বাই কে, এটা যেহেতু আমরা ইউলারের ফর্মুলায় ফেলাতে যাচ্ছি, এটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালস টু 100 হবে। সো সেখান থেকে আমরা কে বলতে পারি লেস দেন এল ই বাই 100। সো এখান থেকে যেটা বলতে পারি এল ইর ভ্যালু 7, 100 নিচে, আর এটাকে মিলিমিটারে নেওয়ার জন্য আমি 1000 গুণ করলাম। সো আলটিমেটলি কে এর ভ্যালু পাবো লেস দেন 70 মিলিমিটার। সো এই দুইটা কন্ডিশনকে ব্যবহার করে আমাদের পিছনের চার্ট থেকে সবচেয়ে অপটিমাম কলামটা সেট আপ নিতে হবে। অপটিমাম মানে হচ্ছে এইটারও ক্লোজেস্ট ভ্যালু, অ্যাট দ্য সেম টাইম এটারও ক্লোজেস্ট ভ্যালু নিতে হবে। এরকম না যে আমরা 33 বেশি ক্লোজেস্ট নিতে চাই, মানে আই এর ক্লোজেস্ট নিতে চাই কে এর থেকে অনেক দূরে সরে আসছে, এরকম না। দুইটারই ক্লোজেস্ট ভ্যালু নেওয়ার চেষ্টা করব। সো এটার ক্লোজেস্ট ভ্যালু নিতে যে আমরা যেই কলামটা পাই, আমি আগে থেকে এটা সংগ্রহ করে রাখছি, সেটা হচ্ছে 250 ইন্টু 73। এটা থেকে বেটার আমি আর পাই নাই। সো এটার এরিয়াটা গিভেন দিয়ে দিছে 9280 মিলিমিটার হোল স্কোয়ার।
এটার আই আর কে এর ভ্যালু, আই এর ভ্যালু হচ্ছে 38.8 ইন্টু 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, আর কে হচ্ছে আমাদের 64.7 মিলিমিটার। সো সবগুলাই দেখো আমাদের আই এবং কে দুইটাই কন্ডিশন মানছে, এবং এরিয়াটা আনছি কারণ আমাদের লাইটেস্ট এরিয়াটা আনতে হবে। এখন আমাদের আরও দুইটা কন্ডিশন এখানে ব্যবহার করা বাকি আছে। 3 নম্বর যে কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট 3 নম্বর কন্ডিশনটা, আমাদের যে ক্রিটিক্যাল স্ট্রেসটা আছে যেটা হচ্ছে PCr/A, এটা কখনোই আমাদের SY কে ক্রস করতে পারবে না, সর্বোচ্চ SY এর সমান হতে পারবে। সো এখান থেকে আমরা এরিয়াটা বের করে আনতে পারি, এরিয়া ইজ গ্রেটার দেন PCr/SY। সো PCr হচ্ছে 1350 ইন্টু 10⁻3, আর SY যেটা, SY হচ্ছে আমাদের 200 মেগাপ্যাসকেল ছিল, 10⁻6। সো এখান থেকে এরিয়া ভ্যালু আসে 6, এখান থেকে আমাদের এরিয়ার ভ্যালুটা আসতেছে 6750 মিলিমিটারের হোল স্কোয়ার। এরিয়ার ভ্যালু এর থেকে বড় হইতে হবে। সো এরিয়া ইজ গ্রেটার দেন 6750 মিলিমিটারের হোল স্কোয়ার। ওকে, এটা 3 নম্বর কন্ডিশন। এবং 4 নম্বর একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা জানি আই এর, যদি একটু দেখে আসি, 1 নম্বর কন্ডিশন ইজ গ্রেটার দেন 33.3 ইন্টু 10⁻6, আই গ্রেটার দেন 33.3 ইন্টু 10⁻6, এটা অবশ্যই মিলিমিটার টু দি পাওয়ার 4। সো আই ইকুয়ালস টু হচ্ছে এ কে স্কোয়ার। সো এখান থেকে খেয়াল রাখতে হবে, আমি পরের অঙ্কে এই জিনিসটা দেখাবো না, সরাসরি অ্যান্সারটা চলে যাব। সো এটা মিলিমিটার টু দি পাওয়ার 4ই থাকবে। সো এখান থেকে যদি আমি কে এর ভ্যালু বের করতে চাই, তাহলে সেটা হবে √33.3 ইন্টু 10⁻6, এবং এরিয়ার ভ্যালু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 6750। সো এখান থেকে কে এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে গ্রেটার দেন 70 মিলিমিটার। সো আমরা 3 আর 4 কন্ডিশনে অ্যাপ্লাই করে আমরা নতুন আরেকটা কলাম বের করব। একটু খেয়াল করে 4 নম্বর কন্ডিশনটা কিন্তু ঠিক 2 নম্বর কন্ডিশনে কন্ট্রাডিক্টরি, তো সমস্যা নাই, কারণ আমরা এখন জাস্ট এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করব, অতীতের কন্ডিশন সব ভুলে যেতে হবে। সো এই কন্ডিশনে অ্যাপ্লাই করে আমরা যে বেস্ট ফিটেড কলামটা পাই সেটা হচ্ছে W310 ইন্টু হচ্ছে 97, এটার এরিয়াটা হচ্ছে 12,300 মিলিমিটার স্কোয়ার। আই আর কে যথারীতি, আই হচ্ছে 72.9 ইন্টু 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4, আর কেটা হচ্ছে 77 মিলিমিটার। সো আমার এরিয়া এটা দুইটা কন্ডিশনই ফুলফিল করছে। সো আমরা অবশ্যই এখন দুইটা কলাম পাইছি, একটা হচ্ছে এই কলাম আর একটা হচ্ছে এই কলাম, যেহেতু দুইটাই কন্ডিশন ফুলফিল করছে। সো আমাদের চেক করতে হবে কার এরিয়াটা কম, কারণ আমাদের লাইটেস্ট এরিয়াটা লাগবে। এখানে আছে 9280 আর এখানে আছে 12330। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওটাকে আমাদের নেওয়া যাবে না, কারণ আমাদের লাইটেস্ট ওয়েটটা নিতে হবে। এবার আমরা পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা জাস্ট চেঞ্জ করে আমাদের বলছে আমাদের ওয়ান এন্ড হিঞ্জড অ্যান্ড আদার এন্ড ফিক্সড। সো বি অঙ্কের জন্য আমাদের জাস্ট LE এর ভ্যালুটা চেঞ্জ হবে। LE হবে 0.7 ইন্টু হচ্ছে L। সো 0.7 ইন্টু হচ্ছে 7, যেটা আসে 4.9 মিটার। তো আমাদের পি ক্রিটিক্যালের ভ্যালু আগের মতোই থাকবে, এবং এটার জন্য আমাদের আই বের করতে হবে একইভাবে, সেম প্রসিডিউর অঙ্কটার জন্য। আমরা এখানে পাই স্কোয়ার EI বাই LE এর হোল স্কোয়ার। তো এখান থেকে আমি আর ক্যালকুলেশন দেখাইলাম না, আমরা যেটা পাবো গ্রেটার দেন ইকুয়ালস টু 16.3 ইন্টু 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে LE বাই কে
ইজ গ্রেটার দেন ইকুয়ালস 100, সো এখান থেকে আমরা যেটা পাই কে এটা হচ্ছে লেস দেন ইকুয়াল 49 মিলিমিটার। সেই দুইটা কন্ডিশনে অ্যাপ্লাই করে আমরা যে কলামটা পাই সেটা হচ্ছে W250 ইন্টু 58, W250 ইন্টু হচ্ছে 58, এইটার এরিয়া আই এবং কে আমরা পিছনে ডাটা শিট থেকে সংগ্রহ করছি। এটার এরিয়াটা হচ্ছে সরি আমার এটা না, একটু ভুল হয়েছে, এটা না, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 360 ইন্টু হচ্ছে 64, এটার এরিয়াটা হচ্ছে 8140, এটার আই হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4, এটা মিলিমিটারের হোল স্কোয়ার, আর কেটা হচ্ছে 48.1 মিলিমিটার। আমাদের এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটাই কিন্তু এই কন্ডিশন এবং এই কন্ডিশনকে ফুলফিল করছে। এবার আমরা চলে যাব 3 আর 4 কন্ডিশনে। 3 কন্ডিশনটা আগের মতোই, এটা যেটা আগের কন্ডিশনে পাইছিলাম এ ইজ গ্রেটার দেন হবে 6750 মিলিমিটারের হোল স্কোয়ার, আর 4 কন্ডিশনে একইভাবে আমরা যদি বাইর করি তাহলে দেখা যাবে সেটা হবে গ্রেটার দেন ইকুয়াল 49 মিলিমিটার, যেটা এটার কন্ট্রাডিক্টরি, কিন্তু সমস্যা নেই, আমরা 3 আর 4কে অ্যাপ্লাই করে যেটা পাবো সেটা হচ্ছে W250 ইন্টু হচ্ছে 58, এই কলামটা, এটার এরিয়াটা হচ্ছে 4720 এত মিলিমিটারের হোল স্কোয়ার, আর এটার কে হচ্ছে 50.3 মিলিমিটার। সো আমাদের দুইটা কন্ডিশনই কিন্তু ফুলফিল হয়েছে, এবং এই দুইটার ভিতরে যদি এবার আমরা কম্পেয়ার করি তাহলে এরিয়া ছোট হচ্ছে এইটার, সেটাই আমাদের অ্যান্সার। তো আজকের টপিক ছিল আমাদের জাস্ট লং কলামের জন্য, তো আমরা আজকের টপিকটা এখানে শেষ করব, পরের টপিকটা হবে আমাদের ইন্টারমিডিয়েট কলামের জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।